বৈশাখের তপ্ত দহন শেষে ভিজল রাজধানীবাসীর মন। বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি, রাস্তায় এসে শরীর জুড়িয়ে নেন অনেকে। যে গরম ছিল এতদিন, সেই গরমের পর এই বৃষ্টি আসলেই খুবই প্রশান্তিদায়ক। তীব্র গরমে খুব অস্বস্তি ফিল করতেছিল, ফাইনালি বৃষ্টি হলো, এখন শান্তির একটা আবহাওয়া বইতেছে। বাস ভাঙচুর ও মারধরের প্রতিবাদে গাজীপুরের জয়দেবপুরে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ, জনভোগান্তি। ছাত্র 4-5 ঘন্টা যায়া ওই জায়গায় আমাদের ড্রাইভার স্টাফে বেদম মারছে, মাইরা অটো দিয়া ধরে নিয়ে আসছে। বাংলাদেশে যত পরিবহন শ্রমিকের উপরে অত্যাচারী চলতেছে, সেই অত্যাচারী যদি বন্ধ না হয়, ওইলা ডুয়েট বন্ধ থাকবে না, গাজীপুর পরিবহন বন্ধ থাকবে। উপজেলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, তৃণমূলে দুর্বল হবে দল, অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠা হবে বলছে নেতারা। তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না। কাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, যাত্রীরা অযৌক্তিক বললেও ভিন্ন মত কর্তৃপক্ষের। রেয়াতি সুবিধা বহাল রাখার পক্ষে যোগাযোগ বিশেষজ্ঞরা। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সঙ্গে। দেখছিলেন এতক্ষণ সংবাদের শিরোনাম, বিস্তারিত জানিয়ে দেবো এবারে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাতে কাঙ্ক্ষিত বর্ষণে কমে আসে পুরো ঢাকার তাপমাত্রা। এর ফলে দীর্ঘদিন পর অস্বাভাবিক গরম থেকে রেহাই পেয়েছে রাজধানীবাসী। বহু প্রতীক্ষিত সেই বৃষ্টিতে ভিজে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় অনেককে। বৃষ্টির আহ্বান উপেক্ষা করতে পারেননি এই তিন বন্ধু। বাসার ছাদ থেকে ভিজে ভিজে শেষমেশ নেমে এসেছেন রাস্তায়। হাতির ঝিলে নেচে গেয়ে তাদের এই বৃষ্টি বিলাস। খুব করে চাইতেছিলাম বৃষ্টি হোক, তো বৃষ্টি যখন হলো কল দিলাম যে দোস্ত বেরোবি, চল বৃষ্টি দেখবি। বৃষ্টির জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি, বৃষ্টি হওয়ার কথা। আবার নিউজ আসছে বিকেলে বৃষ্টি হবে, হলো না। পরে যখন 12টার পরে বাতাস ছেড়ে বৃষ্টিটা হলো, খুব মজা লাগতেছে। যে গরম ছিল এতদিন, সেই গরমের পর এই বৃষ্টি আসলেই খুবই প্রশান্তিদায়ক। বৃহস্পতিবার রাতে আকাশ ফেটে আসে বৃষ্টি। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়ে মেঘের গর্জন আর বৃষ্টির মাত্রা। থেমে থেমে হলেও নগরীর প্রায় সমস্ত এলাকার মানুষ পান শীতলতার ছোঁয়া। আল্লাহর রহমতের বৃষ্টি। আল্লাহ আসলে মানুষকে, বান্দাকে খুব ভালোবাসে দেখা বৃষ্টি যখন প্রয়োজন তখনই সৃষ্টি করছে। জনজীবনের যে অবস্থা ছিল, অনেক ইস্তেস্কার নামাজ করছে মানুষজন, তো এখন এই যে এতদিনের কাঙ্ক্ষিত যে বৃষ্টিটা আজকে অবশেষে দেখতে পাচ্ছি। আরাধ্য বৃষ্টির দেখা পেয়ে আনন্দে আত্মহারা প্রায় সবাই। দাবদাহ থেকে মুক্তি মেলায় উচ্ছ্বাস তাদের কণ্ঠে। বৃষ্টি বলে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। এতদিন মানুষ তীব্র গরমে খুব অস্বস্তি ফিল করতেছিল, ফাইনালি বৃষ্টি হলো, এখন শান্তির একটা আবহাওয়া বইতেছে। রাত 3টায় নগরীতে 10 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে তারা। থেমেছে বৃষ্টি, তবে রেখে গেছে প্রশান্তির হাওয়া, যে হাওয়ার অপেক্ষা করছিল বহুদিন ধরে তপ্ত রোদে পুড়তে থাকা নগরবাসী। এই আনন্দ প্রার্থনা কবুলের আনন্দের মতোই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। রেয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া বেড়েছে ট্রেনের। এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। তবে রেলের মহাপরিচালক জানালেন, লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন শিপন আহমেদ। ঢাকা থেকে ট্রেনে গাজীপুরে যেতে যত টাকা লাগে কিলোমিটার প্রতি হিসেবে পঞ্চগড়, খুলনা কিংবা চট্টগ্রাম যেতে ভাড়া লাগে তার চেয়ে কম। কারণ এতদিন বেশি দূরত্বের যাত্রীদের ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে।
শনিবার থেকে উঠে যাচ্ছে সেই রেয়াতি সুবিধা। নতুন রেটে টিকিট কাটতে এসে তাই ক্ষোভ জানালেন দূরের যাত্রীরা। সব জায়গায় সব জিনিসের দাম বাড়ছে, ভাড়াও বাড়ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে এটা। এরপরে ট্রেনের টিকিটে মিলে না, এখানে দালালগুলো নিয়ে যায় ট্রেনের টিকিট। যাত্রী সেবা তো অনেক পরে, সেবা তো আমরা আশা করতেছি না কখনো, যে আমরা আশা করতেছি যে আমরা কোনো রকম আমরা যদি যেতে পারি। আমাদের পকেটে টাকাগুলো খুবই সুন্দর, কিন্তু আমাদের সেবা সুন্দর নয়। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় এখন গন্তব্য ভেদে শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত। এসি চেয়ারের সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। নিম্ন আয়ের মানুষের দিকটা বিবেচনা করে যাতে আর পুনরায় যে আগের যে ভাড়াটা ছিল ওটা যাতে বহাল রাখে। এখন যদি রেলের ভাড়া বাড়ে তাহলে আমাদের চলাভাড়া আমরা নাগালের বাইরে চলে যাবে। ভাড়া কিছু বাড়ুক, কিন্তু সেবাটা ভালো হোক। রেলের মহাপরিচালক জানালেন, লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, অন্যথায় ট্রেন যাত্রায় মান রক্ষা কিংবা উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিপুল পরিমাণ রাজস্ব লস হচ্ছে, সেটাও আমরা তো আসলে ভাড়া বৃদ্ধি করে যদি আমরা রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে সারা বাংলাদেশের সকল যাত্রীদের জন্য ভাড়া বৃদ্ধির একটা প্রভাব পড়বে। তবে রেলের সিদ্ধান্তের সাথে একমত নন যোগাযোগ বিশেষজ্ঞরা। যে আপনি ডিসকাউন্ট তুলে নিলে তো আসলে মোট ভাড়ার উপর এটা চলে আসবে। তো এইখানে আসলে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ভাড়া বাড়ছে না, কিন্তু এটা আসলে ভাড়া বাড়ছে এবং সাধারণ জনগণের উপরে এই চাপটা কিন্তু আসবে। গণপরিবহন হিসেবে এই সুবিধা বহাল রাখা উচিত বলে মত তাদের। রেয়াতি সুবিধা প্রত্যাহার হওয়ায় বাড়ল রেলের ভাড়া। যাত্রী সেবার মান না বাড়ানোয় ক্ষোভ যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্ব এখনও ট্রেন ভ্রমণে যাত্রীদেরকে আকৃষ্ট করতে রেয়াতি সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ কেন এমন সিদ্ধান্ত নিল সেটি নিয়ে তাদের প্রশ্ন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কমলাপুরে সিপিবির মানববন্ধন চলছে। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, তিনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। সবুজ, একটু জানাবেন মানববন্ধন থেকে সিপিবির নেতৃবৃন্দরা কি বলছেন? আমরা এটা বলেছি আজকে মূলত মানববন্ধনটি আধা ঘন্টা আগে শুরু হয়েছে। এখানে সিপিবির যে কেন্দ্রীয় নেতারা তারা যেটি বলছেন যে এই যে রেয়াতি সুবিধা বাতিল করা হচ্ছে এটি পরিকল্পিতভাবে, অর্থাৎ রেলকে যে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে বা গণমানুষের একমাত্র পরিবহন হিসেবে যে রেল পরিচিতি পেয়েছে সেই জায়গাটি আসলে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে এই রেয়াতি সুবিধা বাতিলের মাধ্যমে। মূলত তারা যেটি বলার চেষ্টা করছেন, এই যে রেলে বিগত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, সেই জায়গায় আসলে লুটপাট করা হয়েছে এই উন্নয়ন প্রকল্পের নামে। সেই জায়গাগুলো যদি বন্ধ করা যেত, রেলের যে অবৈধ জায়গাগুলো মানুষ বিভিন্ন সেই জায়গাগুলো যদি উদ্ধার করা হতো, অর্থাৎ রেলের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জায়গাটাই যদি ঠিক করা যেত, তাহলে মূলত রেল আজকে যে অবস্থানে আছে, যেই লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই লোকসানি প্রতিষ্ঠান থেকে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যেত এবং তাহলে মূলত এই রেয়াতি সুবিধা বাতিলের যে সিদ্ধান্ত সেটি আসলে করতে হতো না। মানুষকে করের যে বোঝা, মানুষের যে মূল্য বৃদ্ধির একটি বোঝা মানুষের ঘাড়ের উপর যাচ্ছে, সেই জায়গাটি, কারণ মানুষ এমনিতে দ্রব্যমূল্য সহ নানা কারণে নানা ভোগান্তিতে রয়েছে। এর পাশাপাশি এখন মূলত এই যে রেলের ভাড়া বাড়বে, এতে মানুষের ভোগান্তি আরো কিছুটা বাড়বে এবং এর ফলে বাসের ভাড়া বাড়ানোর একটা প্রবণতা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে সবুজ। বাস ভাঙচুর এবং মারধরের প্রতিবাদে গাজীপুরের জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। ওই রুটে গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা জানায়, গতরাতে জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে একটি বাস রাস্তায় বের হচ্ছিল। এ সময় মোটরসাইকেল সেখান দিয়ে যাচ্ছিলেন ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের 3 শিক্ষার্থী। সামনে একটি অটোরিকশা থাকায় বাস চালক ব্রেক করলে গাড়িটিতে ধাক্কা লেগে পড়ে যান পেছনে থাকা মোটরসাইকেল আরোহীর 3 শিক্ষার্থী। এই নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। শ্রমিক অভিযোগ, পরে মধ্যরাতে ডুয়েটের
অর্ধশতাধিক শিক্ষার্থী বাস স্ট্যান্ডে গিয়ে 10 থেকে 12টি বাস ভাঙচুর করে। মারধর করে কয়েকজন শ্রমিককে। এদিকে সড়ক অবরোধ এবং গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগ পথে হচ্ছে যাত্রীদের। আমাদের ড্রাইভার স্টাফে বেদম মারছে, মাইরা অটো দিয়ে ধরে নিয়ে আসছে। যখন আমাদের এই যে মুন্সিপাড়া বিট পর্যন্ত আসছে, তখন আমাদের অন্য গাড়ির ড্রাইভার স্টাফ বলতেছে আমাদের শ্রমিক মাইরা ছাত্ররা নিয়ে যাইতেছে গা। তখন আমরা ধরে নিয়ে দিয়ে ওনারা চলে যায়। কেন রাইতে অস্ত্র মস্ত্র লইয়া এই গাড়িগুড়ি হামলা করে শ্রমিককে কেন মারে? গত রাতে প্রায় মিডনাইটে ওদের সাথে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে তারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। বিক্ষোভের বিষয়ে আরো বিস্তারিত জানাতে জয়দেবপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, একটু জানাবেন পরিবহন শ্রমিকরা কোনো কেন বিক্ষোভ করছেন, তারা আসলে তাদের দাবিগুলো কি কি একটু যদি জানাতেন, একই সাথে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে একটু আমাদের জানাবেন। বলি এই মুহূর্তে পুরোপুরি আসলে থমথমে অবস্থা। শ্রমিকরা তাদের যে হয়েছে সেই বিচারের দাবিতে কিন্তু আসলে তারা মিছিল করছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এই ডুয়েটের শিক্ষার্থীদের বিচার যতক্ষণ পর্যন্ত করা না হবে তারা কিন্তু এই রাস্তায় অবস্থান করবে। সেক্ষেত্রে আসলে সদর মেট্রো থানার পুলিশের যারা রয়েছেন, সেই পুলিশের যারা কর্মকর্তারা সবাই কিন্তু সড়কে অবস্থান করছেন। সেই অবস্থানে আসলে তারা কোনোভাবেই যে শ্রমিকের যে প্রায় 2 থেকে 300 শ্রমিক কিন্তু রাস্তায় মিছিল করছেন, যার কারণে তারা কোনোভাবেই তাদেরকে থামাতে পারছেন না। তারা নানা ধরনের আশ্বাস দিচ্ছেন, তারপরেও কিন্তু আসলে শ্রমিকরা সরছে না। গতকাল রাতে আসলে শ্রমিকদের উপরে হামলা, গাড়ি ভাঙচুর, এই প্রতিবাদে আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে আসলে কোনো গণপরিবহন কিন্তু ঢাকার উদ্দেশ্যে যায়নি। এখানে কিন্তু আসলে এই স্ট্যান্ড থেকে গাজীপুর পরিবহন, বলাকা সার্ভিস এবং গুলিস্তান সার্ভিস, এই 3টি পরিবহন কিন্তু আসলে এখান থেকে ছেড়ে যায়। সেই কোনো পরিবহনে কিন্তু আসলে সকাল থেকে ঢাকা ছেড়ে যায়নি, যার কারণে এই যে এলাকার যাত্রী রয়েছেন, যারা গার্মেন্টস শ্রমিক এবং যারা বিভিন্ন কর্মস্থলে যাচ্ছেন, তারা কিন্তু আসলে এখান থেকে যেতে পারছে না। তাদের কিন্তু আসলে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের বড় ধরনের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন কিন্তু আসলে এই শ্রমিকরা মিছিল করে সেখানে তারা প্রতিবাদ সভা করছে। তারা শ্রমিক নেতা রয়েছেন, এই পরিবহনের যে এখান থেকে আসছেন সেই বাস্তবের যে সভাপতি সেক্রেটারি, তারা কিন্তু আসলে এখানে বক্তব্য রাখছেন। তারা যেটা বলছেন যে আসলে এই যে যারা আন্দোলন করেছেন, আমাদের পরিবহন ড্রাইভার এবং হেল্পার উপরে যারা হামলা করেছেন, তাদের বিচার এবং তাদের যারা হামলা করেছেন তাদের গ্রেফতার না করা হবে তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। ধন্যবাদ আপনাকে বাবু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। উপজেলা নির্বাচনে অংশ নেয় এ পর্যন্ত 75 নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে আরও অনেক নেতাকর্মীকে। দলের এমন পদক্ষেপের ফলে তৃণমূলে বিএনপি আরও দুর্বল হবে, মাঠ পর্যায়ে বাড়বে অভ্যন্তরীণ কোন্দল। এই অভিমত কোনো রাজনৈতিক বিশ্লেষকের। বিএনপি নেতারা বলছেন দুর্বল নয়, বরং সবল হবে, দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠিত হবে দলে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি। বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামে সেই প্রমাণও রেখেছেন তারা। যদিও 17 বছর ধরে নানা প্রতিকূলতায় দিন দিন দুর্বল হচ্ছে সেই অবস্থান। সম্প্রতি উপজেলা নির্বাচনে অংশ নেয় দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের অনেক নেতাকে। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে বিএনপির অবস্থান আরও দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমস্যাটা যেটা হবে যে সাংগঠনিক দিক থেকে দলটা দুর্বল হওয়ার সম্ভাবনা বাড়ছে, ক্রমাগত বাড়বে। এরা 20 জন যদি জিতে আছে, 20টা এলাকায় এরা প্রভাবশালী। সুতরাং আপনি এদেরকে বাদ দিয়ে তো দল চালাতে পারবেন না, দলকে আপনি স্থানীয় পর্যায়ে রাখতে পারবেন না। এছাড়া মাঠ পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। যদিও বিএনপি নেতারা বলছেন বহিষ্কারে আরও শক্তিশালী হবে দল। তাদের আর দলের প্রয়োজন নাই, তার কারণ
তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যেই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না এবং কোন্দল হবে বলেও আমি মনে করি না। তৃণমূল নেতাদের বহিষ্কার নিয়ে নানা মত আছে বিএনপিতে। একটা অংশ মনে করে বর্তমান পরিস্থিতিতে এমন কঠিন পদক্ষেপ দরকার ছিল না, বরং সহায়তা করা যেত নানাভাবে। অন্য পক্ষ বলছে গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে দল। মধ্যপন্থী একটা অংশ বলছে এই ইস্যুতে আরও কৌশলী হতে পারত বিএনপি। একটা সাগর থেকে যদি 10 বালতি পানি উঠানো যায়, সেই সাগরে কোনো আসা যায় না। তো ঠিক তেমনি বিএনপি থেকে যদি 2-4 জনকে বহিষ্কার করা হয়, তাতে করে বিএনপি কোনো আসা যায় বলে আমি মনে করি না। কারণ বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, বিএনপিতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি নেতাকর্মী আছে। এখানে দুর্বল সবলের বিষয় না, দলীয় সিদ্ধান্তের বিষয়। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে, অ্যাক্টিং চেয়ারম্যানের সিদ্ধান্ত মানতে হবে। এতে দল আরও ঐক্যবদ্ধ হবে, দল আরও শক্তিশালী হবে। অতীতে আরও এরকম দল সিদ্ধান্ত বাইরে অনেকে কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। দায়িত্বশীল নেতারা বলছেন দলের শৃঙ্খলা টিকিয়ে রাখতে বহিষ্কার ছাড়া বিকল্প ছিল না বিএনপির কাছে। কারণ হিসেবে বলছেন, প্রথম ধাপেই দলের শক্ত অবস্থান না থাকলে পরবর্তীতে উপজেলায় ভোট করতে আগ্রহী হবেন তৃণমূলের আরও অনেক নেতাকর্মী। ফলে ভেঙে পড়বে দলের চেইন অফ কমান্ড, কঠিন হবে পরবর্তী যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন। এমন বাস্তবতায় শুরু থেকেই হার্ড লাইনে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এক উনুনে বসে আরেক উনুনে রান্না, পৃথিবীতে এই কাজ মা ছাড়া আর কারো পক্ষে কি করা সম্ভব? তাহলে প্রশ্ন, মায়েদের কি দুর্বিষহ গরমে কষ্ট হয় না? সকমে ফারহানা ন্যান্সি জানাবেন বিস্তারিত। দাবদাহের চোখ রাঙানিতে দেশ জুড়ে মানুষের নাভিশ্বাস। বাইরে যখন তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরে, তখন বাড়ির চুলার ধারের তীব্রতাটা কত আন্দাজ করা যাচ্ছে? কিন্তু উপায় নেই, মায়েদের তো চুলা জ্বালিয়ে খাদ্যের যোগান দিতেই হবে। তাহলে কি মায়েদের গরম লাগে না? মায়েদের কষ্ট হয় না? এবারের গরম রেকর্ড ছাড়িয়ে। সন্তান আর পরিবারের জন্য মায়ের ভালোবাসাও তো সব ছাপিয়ে। অনেক গরম করতে আছে, আবার ঘামাইতে আছে, সারা শরীর মানে অস্থির হয়ে যায়। এই অবস্থায় এবার তো গরম বেশি পড়তে আছে, অনেক সিদ্ধ হয়ে যায়। আবার আমি যাই কতক্ষণ ফ্যানের নিচে যাই বসি, আবার কতক্ষণ যাই আবার এখানে আসি, আবার যাই বসি। অনেক কষ্ট। চুলার কাছে আসা মানে পুরা ঘেমে যাওয়া, পুরা মানে অস্থিরতা। রান্নাঘর থেকে যাওয়া মানে বাঁচা। রান্না করে আসলে মনে হয় মানে দুযুগের মধ্যে আছি, এর মানে এত কষ্ট। যেহেতু রান্না করতেই হবে, রান্না করা ছাড়া তো কোনো উপায় নেই। কারণ ওরা বাইরে যারা আছে কাজ টাজ করে আইসা মানে খাওয়া দাওয়া করবে, মানে বাধ্য হয়েও রান্না করতে হচ্ছে আর কি। অভাবের কষ্টের সাথে এই মায়ের এবার যোগ হয়েছে তাপদাহের তীক্ষ্ণতা। গরমে তো গরম, যখন রাত্রে আমি আমার বাচ্চারা নিয়ে শুতে তখন বেশি গরম লাগে, তখন অনেক কষ্ট হয় আমার বাবুর। আমার জন্য গরমটা কষ্ট হয় না, আমার বাবুটার অনেক কষ্ট, গায়ে একবারে জুবড়া জুবড়া হয়ে যায়। তো আল্লাহর কাছে একটা কান্না দিয়েছি, আল্লাহ কি পাপ করছি। গরমের ঘামের সাথে চরম বাস্তবতার অশ্রুগুলো মিলিয়ে যায় ফাতেমার মায়ের। ঠান্ডার পরশে ফাতেমার মুখে যেন এমন একখণ্ড হাসি সর্বদা অমলিন থাকে। মায়ের চাওয়া এইটুকুই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের উপর পুলিশি তাণ্ডবের পর থমথমে পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে। দিনের আলো ফুটতেই দেখা যায় বিশ্ববিদ্যালয় চত্বরের অবস্থান করছে দাঙ্গা পুলিশ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এর আগে বৃহস্পতিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। ব্যাপক অভিযানের পর সরিয়ে দেওয়া হয় অবস্থানরত শিক্ষার্থীদের। ব্যবহার করা হয় জল কামান। এ সময় দফায় দফায় টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, রাবার বুলেটও চার্জ করা হয়। আটক করা হয়েছে বহু আন্দোলনকারীকে। এদিকে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অফ পোর্টল্যান্ড, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ইউনিভার্সিটি অফ পোর্টল্যান্ডে লাইব্রেরিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় অভিযান চালিয়ে তাদের সেখানে থেকে সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা এবং সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের সমর্থনে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি সেই মন্তব্যটি করেন। বাইডেন বলেন, ভিন্নমত প্রকাশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের পক্ষেও সাফাই গান বাইডেন। বলেন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না, এটা আইন পরিপন্থী। ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করে দেয়া কিংবা ক্লাস ও গ্র্যাজুয়েশন বাতিল করতে বাধ্য করা, এসব কোনোটি শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না। যুক্তরাষ্ট্র কোনো কর্তৃত্ববাদী দেশ নয় যে ভিন্নমতকে দমন করা হবে, তবে শৃঙ্খলাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে ৮০ বছর সময় লাগতে পারে, এমনটি জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার বিবৃতিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP জানায়, বর্তমান সংঘাতের উপর ভিত্তি করে এই অনুমান করা হয়েছে। এটি কয়েক দশকের দুর্ভোগ তৈরি করবে বলেও জানানো হয়। সংস্থাটি জানায়, গাজায় ইসরায়েলি বোমা হামলায় যে পরিমাণ ঘরবাড়ি ধ্বংস হয়েছে তা এই শতাব্দীতে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। সংস্কার কাজ শেষ করতে পরবর্তী শতাব্দী পর্যন্ত সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে ব্যয় হতে পারে প্রায় $40 বিলিয়ন। গাজায় কর্তৃপক্ষ বলছে, 7 অক্টোবরের পর থেকে উপত্যকায় এখন পর্যন্ত প্রায় ৮০,০০০ ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ইহুদি বিদ্বেষ বিরোধী একটি বিল পাশ হয়েছে। বিভিন্ন সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও বিলটি পাশ হয়ে এখন এটি অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে। বিলটি পাশের পক্ষে ভোট দিয়েছেন ৩২০ জন সদস্য, আর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন ৯১ জন। ধারণা করা হচ্ছে, গাজা ইসরায়েলের হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তা প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাশ করা হয়েছে। এর ফলে ইসরায়েলি রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাও ইহুদি বিদ্বেষী হিসেবে গণ্য করা হবে।